সেদিন রাতে আমি আর আমার সহপাঠী ইয়াং রানী গাড়ি নিয়ে আমাদের বন্ধু চেন ইয়াং এর বাড়ির দিকে যাচ্ছিলাম। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল, পাহাড়ি রাস্তা কুয়াশা আর অন্ধকারে প্রায় ঢেকে গিয়েছিল। চেন ইয়াং প্রায় 1 মাস ধরে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়িতে ছিল, কারোর সঙ্গে যোগাযোগও করছিল না। কিছুদিন আগে শুনেছিলাম ওর মা মারা গেছেন, তাই ছুটির সুযোগে আমরা ওর খোঁজ নিতে রওনা দিয়েছিলাম। পথ চলতে চলতে ইয়াং রানী আবহাওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করছিল, আর আমি তাকে সাবধানে গাড়ি চালাতে বলছিলাম। ঠিক সেই সময় হঠাৎ হেডলাইটের আলোয় বৃষ্টির মধ্যে একটা মানুষের ছায়া সামনে এসে পড়ল। ইয়াং রানী আতঙ্কে ব্রেক কষলেও তৎক্ষণে দেরি হয়ে গেছে। প্রচণ্ড ধাক্কার শব্দ হলো। আমরা গাড়ি থেকে নেমে দেখলাম এক তরুণী রাস্তার ওপর নিথর হয়ে পড়ে আছেন। আতঙ্কে আমরা দুজনেই দিশেহারা হয়ে গেলাম। আমি পুলিশে খবর দেওয়ার কথা বললেও ইয়াং রানী ভয়ে কাঁপতে কাঁপতে অনুরোধ করল যেন কাউকে কিছু না জানায়। অনেক তর্কের পর আমরা ভয়ঙ্কর এক ভুল সিদ্ধান্ত নিলাম। তরুণীটিকে গাড়ির ডিকিতে লুকিয়ে রেখে চেন ইয়াং এর বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পরে আমরা একটি নির্জন পর্যটন গ্রামের কাছে পৌঁছলাম, যেখানে চেন ইয়াং আমাদের জন্য অপেক্ষা করেছিল। ওর বাড়িতে ঢুকেই বুঝতে পারলাম পরিবেশটা অস্বাভাবিক। চেন ইয়াং এর বাবা চেন দাকিয়াং আর গ্রামের প্রধান চেন ফুগুই দুজনেই অদ্ভুতভাবে গম্ভীর হয়ে বসেছিলেন। পরে চেন ইয়াং জানা ওর দিদি চেন ওয়ান আগের সন্ধ্যায় বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে এবং এখনও ফেরেনি। এই কথা শুনে আমার আর ইয়াং রানীর বুকের ভেতরটা কেঁপে উঠল। আমরা দুজনেই সন্দেহ করতে শুরু করলাম গাড়ির ধাক্কায় আহত সেই মেয়েটি হয়তো চেন ইয়াং এর দিদি। রাতে ঘরে ফিরে আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না কি করব। আমি বারবার বলছিলাম পুলিশকে সত্যি জানানো উচিত, কিন্তু ইয়াং রানী ভয়ে পিছিয়ে যাচ্ছিল। পরদিন ভোরে গোটা গ্রাম চেন ওয়ানের খোঁজে বেরিয়ে পড়াল। আমরাও তাদের সঙ্গে পাহাড়ে খুঁজতে গেলাম। খোঁজার সময় চেন ইয়াং তার দিদির জীবনের কষ্টের গল্প বলতে শুরু করল। ছোটবেলা থেকেই তার বাবা আর দাদা শুধু তাকে ভালোবাসত আর চেন ওয়ানকে অবহেলা করত। মেয়েটি পড়াশোনায় খুব ভালো হলেও তাকে স্কুল ছাড়তে বাধ্য করা হয়েছিল। পরে তাকে জোর করে এক বয়স্ক মানুষের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। কয়েক সপ্তাহ আগে তাদের মা রহস্যজনকভাবে মারা যান। এসব শুনে আমাদের অপরাধবোধ আরও বেড়ে গেল। সন্ধ্যায় বাড়ি ফিরে আমি আর ইয়াং রানী অবশেষে সিদ্ধান্ত নিলাম আর লুকিয়ে লাভ নেই। আমরা চেন ইয়াংকে ডেকে সব সত্যি স্বীকার করলাম, দুর্ঘটনার কথা, ডিকিতে লুকিয়ে রাখার কথা, সবকিছু। চেন ইয়াং প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। তারপর আমরা 3 জন মিলে গাড়ির ডিকি খুললাম, কিন্তু ডিকির ভেতরটা সম্পূর্ণ ফাঁকা। সেখানে কাউকে পাওয়া গেল না। আমরা হতবাক হয়ে গেলাম। চেন ইয়াংও ভেবে নিল আমরা হয়তো ওর সঙ্গে মজা করছি। ঠিক তখনই খবর এল নদীর ধারে চেন ওয়ানের লাল স্কার্ফ পাওয়া গেছে। গ্রামের সবাই সেদিকে ছুটে গেল। আমরা উঠোনে দাঁড়িয়ে ঘটনার অর্থ খুঁজছিলাম। এমন সময় ইয়াং রানী বাড়ির ভেতরে ঢুকে যাওয়া এক রহস্যময় ছায়ামূর্তি দেখতে পেল। কৌতূহলবশত আমরা তার পিছু নিলাম। বাড়ির ভেতরে ঢুকে যা দেখলাম তা আমাদের স্তব্ধ করে দিল। সেই ছায়ামূর্তিটি আর কেউ নয়, চেন ওয়ান নিজে। সে জীবিত ছিল। আমাদের দেখে সে অনুরোধ করল যেন আমরা চিৎকার না করি। তারপর একটি পুরনো চাবি বের করে আমাদের বাড়ির পেছনের উঠোনে নিয়ে গেল। আগাছার আড়ালে লুকিয়ে থাকা একটি গোপন দরজা খুলে সে আমাদের ভূগর্ভস্থ এক ঘরে নামিয়ে নিয়ে গেল। নিচে নেমে আমরা এমন এক দৃশ্য দেখলাম যা কোনোদিন ভুলতে পারব না। অন্ধকার স্যাঁতসেঁতে ঘরের এক কোণে শেকল দিয়ে বাঁধা অবস্থায় একজন মানুষকে বন্দি করে রাখা হয়েছে। তিনি প্রায় কঙ্কালসার হয়ে গিয়েছিলেন। চেন ওয়ান কাঁদতে কাঁদতে জানালেন এই মানুষটাই তার আসল বাবা ঝোলে। তারপর তিনি 20 বছর ধরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্যি প্রকাশ করলেন।
বহু বছর আগে ঝো লেই এই গ্রামে বিনিয়োগ করে পর্যটন কেন্দ্র গড়ে তুলেছিলেন। সেই সময় চেন দাকিয়াং তার ব্যবসায়িক সঙ্গী ছিলেন। ঝো লেই ও চেন ওয়ানের মা একে অপরকে ভালোবাসতেন এবং বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু চেন দাকিয়াং সেই সম্পর্ক মেনে নিতে পারেননি। একদিন তিনি প্রতারণা করে ঝো লেইকে অচেতন করে এই বেসমেন্টে বন্দী করেন এবং গ্রামের লোকদের মধ্যে রটিয়ে দেন যে তিনি সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছেন। পরে তিনি চেন ওয়ানের মাকে বিয়ে করেন। বছরের পর বছর ধরে তিনি ঝো লেইকে অমানবিকভাবে আটকে রাখেন। কয়েক মাস আগে চেন ওয়ানের মা ঘটনাটি জানতে পেরে ভেঙে পড়েন। সত্যিটা সহ করতে না পেরে তিনি নিজের জীবন শেষ করে দেন এবং মৃত্যুর আগে মেয়ের জন্য একটি চিঠি রেখে যান। সেই চিঠি থেকেই চেন ওয়ান সব সত্যি জানতে পারে। আগের দিন বাবার সঙ্গে ঝগড়ার পর সে পালিয়ে যায় এবং দুর্ভাগ্যবশত আমাদের গাড়ির সামনে এসে পড়ে। জ্ঞান ফেরার পর সে ডিকি থেকে বেরিয়ে পড়ে এবং নিজের বাবাকে উদ্ধার করার পরিকল্পনা করে। আমরা সব শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ঠিক তখনই বেসমেন্টের দরজায় পায়ের শব্দ শোনা গেল। চেন দাকিয়াং লোহার রড হাতে সেখানে হাজির হল। সে বুঝে গিয়েছিল সত্যি ফাঁস হয়ে গেছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠল। এমন সময় চেন ইয়াংও সেখানে এসে পৌঁছল। নিজের বাবা সম্পর্কে এক ভয়ঙ্কর সত্যি জানতে পেরে সে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। বাবা ও সন্তানের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। চেন ইয়াং নিজের বাবার অপরাধের বিরুদ্ধে দাঁড়ায় এবং জানিয়ে দেয় একদিন যে মানুষটিকে সে আদর্শ ভেবেছিল তিনি আসলে একজন অপরাধী। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি মর্মান্তিক দিকে মোড় নেয়। পরিবারের দীর্ঘদিনের অন্যায়, অপরাধবোধ এবং মানসিক যন্ত্রণার চাপে চেন ইয়াং একটি চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। সবাই তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা যায়নি। এই ঘটনায় চেন দাকিয়াং সম্পূর্ণ ভেঙে পড়ে। কিছুক্ষণ পর পুলিশ এসে চেন দাকিয়াং ও চেন ফুগুইকে গ্রেফতার করে। ২০ বছর ধরে গোপন রাখা সমস্ত অপরাধের পর্দা সেদিন সবার সামনে উঠে আসে। ঝো লেইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আমি আর ইয়াং রানী থানায় গিয়ে দুর্ঘটনার রাতের সমস্ত সত্য স্বীকার করি। আমরা বুঝেছিলাম ভয় থেকে নেওয়া ভুল সিদ্ধান্ত কখনো সমস্যার সমাধান করে না, বরং আরও বড় বিপদ ডেকে আনে। গ্রামের মানুষা আবার স্বাভাবিক জীবনে ফিরে গেলেও সেই গ্রামের মাটির নিচে চাপা পড়ে থাকা ২০ বছরের অন্ধকার ইতিহাস আর কখনো কেউ ভুলতে পারেনি।